এটা সোজা প্রশ্ন তো। ছোট যুদ্ধ বড় যুদ্ধ, ডিজিজ মানে হচ্ছে রোগ না এপিডেমিক। যে ডিজিজ হচ্ছে রোগ, তাহলে বড়সড় রোগ মানে বিশাল বড় আকারের রোগ, তাহলে সেটা হচ্ছে এপিডেমিক। এই ইনফেকশন তো ক্ষত, সে তো ছোট হতে পারে। নেক্সট, ইরাটা। ইরাটা মানে কি? ইরাটা হচ্ছে বইতে যে ভুলগুলো থাকে সেগুলোকে একসাথে বলা হয় ইরাটা, প্লুরালে বলা হয়। মানে এরর তো বলে থাকি আমরা, ওটাকে প্লুরালে বলা হচ্ছে ইরাটা। তাহলে ফজ কার ক্ষেত্রে হয়ে থাকে? ফ্লস হয়ে থাকে ধাতুর ক্ষেত্রে। ঠিক আছে, ধাতুতে যদি কোনো খুঁত থাকে তাহলে সেটাকে বলা হয় ফ্লস। ফ্লস ইন এ মেটাল। ঠিক আছে, তাই লিখে রাখো। বইয়ের ভুলকে বলা হয় ইরাটা, ধাতুতে খুঁত থাকলে সেটাকে বলা হচ্ছে ফ্লস। ওকে, নেক্সট। হাউস গার্বেজ। ওর ওর মানে কি? ওর মানে আকরিক। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? আচ্ছা, তাহলে অ্যান্সারটা বলে দিচ্ছি, গ্যাং। ঠিক আছে, উচ্চারণটা ইউই থাকলে তার উচ্চারণ হয় না। যেমন ধরো আমি বলছি যখন কিউ ইউই, তোমরা র্যাঙ্কিং করেছিলে, এরকম একটা শব্দ ছিল, লাস্টে ইউইর উচ্চারণ হয় না, তো সেটাকে আমরা বলেছিলাম কিউ। একইভাবে এটার উচ্চারণটা প্রনাউন্সিয়েশন হবে গ্যাং। তো গ্যাং মানে কি? গ্যাং মানে হচ্ছে আকরিকের অবিশুদ্ধ অংশকে বলা হয় গ্যাং। দেখে নাও, যেভাবে বাড়ির নোংরাকে আমরা বলে থাকি আবর্জনা, সেরকমই আকরিকের অবিশুদ্ধ অংশকে বলা হচ্ছে গ্যাং। ঠিক আছে, নেক্সট 29। কোহেরেন্ট কনসিস্টেন্ট কোনটার মানে জানো বলো? একটা মানে বললে হবে। কনসিস্টেন্ট মানে তো ডেফিনেটলি জানো, তাই তো? কনসিস্টেন্ট মানে কি? ধারাবাহিক। ধারাবাহিক, এক্স্যাক্টলি। তাহলে কনসিস্টেন্টের সিনোনিম হচ্ছে কোহেরেন্ট। অর্থাৎ কনসিস্টেন্ট মানেও যা, কোহেরেন্ট মানেও তাই। তাহলে তোমাকে জানতে হবে ইরেটের সিনোনিম কি হবে। স্বাভাবিক ব্যাপার, যদি ইরেট মানেটা জানো তাহলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ইরেটের জন্য হবে অ্যাংরি। অনেকে যারা ধরো একটু মানেটা জানবে না, তারা ইরিটেটেড করে দিতে পারো, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। ইরেট মানে হচ্ছে অ্যাংরি। নেক্সট, সোলেস মানে সান্ত্বনা। যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সিডেটিভ নিই।
সেডেটিভ ইস্টু যন্ত্রণা হলে সান্ত্বনা ইস্টু কি হবে? এটা বলা উচিত, সোজা প্রশ্ন হয়। সান্ত্বনা আমরা কখন মানে কোনো মানুষকে আমরা কখন সান্ত্বনা দিই? যখন তার খারাপ অবস্থা থাকে। আজকে রেসপন্স খুব কম পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছ তো? কতজন আছো আজকে? তো ভালোই তো আছো, রেসপন্স করো। সোলেশ মানে হচ্ছে গ্রিফ। যে কারো যখন দুর্দশা অবস্থা থাকে তখন আমরা তাকে সান্ত্বনা দিই, ঠিক আছে? তাহলে 5টা প্রশ্ন হলো। নেক্সট চলে এসো, ক্লাসিফিকেশন। না, ক্লাসিফিকেশনে কত হয়েছিল বলো? স্যার 20টা হয়েছে। 20টা। 21 থেকে শুরু করে দাও। স্যার ক্লাসিফিকেশন 30 অব্দি হয়ে গেছে। আচ্ছা, 30 অব্দি হয়ে গেছে। মানে একটা ব্যাচে 30 অব্দি হয়েছে আর একটা ব্যাচে 20 পর্যন্ত হয়েছে। তাহলে যাদের কম হয়েছে সেখান থেকে শুরু করবো, ঠিক আছে? তাহলে তোমরা এক কাজ করে 21 থেকে একবার রিভিশন করে নাও। এটা চকলেট হবে। চকলেট, হ্যাঁ। যে এখানে বিস্কিটস, কেক, ব্রেড, পেস্ট্রি সবকটা আছে বেকারি আইটেম, চকলেটটা নয়। ঠিক আছে, চকলেটটা কোকো আইটেম, বেকারি নয়। নেক্সট। মানেগুলো যারা জানা লিখে নাও। রেইড, RAID, রেইড মানে হচ্ছে লুণ্ঠন করা। ঠিক আছে, অ্যাটাক আর অ্যাসল্ট অনেকটা সিনোনিম। অ্যাসল্ট মানে আক্রমণ করা। অ্যাম্বুশ, অ্যাম্বুশ মানে হচ্ছে গুপ্তভাবে আক্রমণ করা। মানে ধরো ঝোপের তলায় লুকিয়ে আছে, হঠাৎ করে আক্রমণ করলো, তাহলে সেটা হচ্ছে অ্যাম্বুশ, গুপ্তভাবে আক্রমণ করা। তাহলে এবার বলো অ্যান্সার কি হবে? ডিফেন্স। তাহলে অ্যান্সারটা হবে ডিফেন্স, হ্যাঁ। কারণ সবকটা আক্রমণ হেতু বোঝাচ্ছে, ডিফেন্সটা হচ্ছে তোমার উল্টোটা, সুতরাং অ্যান্সারটা হবে ডিফেন্স। নেক্সট। এন্ড বি, মদ, এগুলো তো জানোই। মিজ মানে লিখে রাখো এক ধরনের মাছি। বলো।
কোনটা হতে পারে? এটা স্পাইডার হবে। কেন বলো? স্পাইডার 8টা পা আছে। স্পাইডারের ক্ষেত্রে হচ্ছে 8টা পা, বাকিদের ক্ষেত্রে হচ্ছে 6টা পা। এই পিঁপড়ে, মৌমাছি, মথ, মিজ এদের ক্ষেত্রে হচ্ছে 6টা পা, স্পাইডারের ক্ষেত্রে হচ্ছে 8টা পা। নেক্সট। এটা হোয়াইট হবে। এটা হবে হোয়াইট, হ্যাঁ। তার কারণ হচ্ছে যে বাকিগুলো হচ্ছে রামধনু রং, যে সাদা ছাড়া বাকিগুলো হচ্ছে তোমার রামধনু রং। তাই রামধনু রঙের হচ্ছে বেনি আসহ কলা, বাংলা যদি বলি বেনি আসহ কলা। বে ফর হচ্ছে বেগুনি, নি ফর হচ্ছে নীল, বেনি এটা আ ফর হচ্ছে আকাশী, দন্তেশ মানে হচ্ছে সবুজ, হ হচ্ছে হলুদ, ক হচ্ছে তোমার কমলা, আর লা হচ্ছে লাল। আচ্ছা, ইংলিশে মনে রাখতে পারো ভিপ গিয়ার, VIB GYOR। মানে হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। ওকে, নেক্সট 25। স্যার পোয়েট হবে? কেন বলো? স্যার এগুলো সব আর্টিস্ট, মানে একজন শিল্প টাইপের, একটা কবিতা পোয়েট। ঠিক আছে, সেটাও বলতে পারো। আবার কেউ এটাও বলতে পারে যে সবাই তোমার মঞ্চে অভিনয় করে, মানে মঞ্চে পারফর্ম করে, স্টেজে পারফর্ম করে, কিন্তু পোয়েট স্টেজে পারফর্ম করে না, বা করলেও খুব রেয়ার, ঠিক আছে, সাধারণভাবে করে থাকে না। আচ্ছা, তাহলে 5টা অ্যানালজি, 5টা ক্লাসিফিকেশন হয়ে গেল। এবার চলে এসো কোডিং ডিকোডিং এ। বলো কোডিং এ এক্সারসাইজ কত হয়েছিল? 30 অবধি হয়েছে। 4টে অবধি এক্সারসাইজে 1 2 3 30। ও আচ্ছা, 30। ঠিক আছে, 31 থেকে স্টার্ট করো। স্যার অপশন সি হবে। ঠিক আছে, আর কে বলবে? ঠিক আছে, বলছি তাহলে। এখানে দেখো, আর থেকে আমরা ডাব্লু তে যাচ্ছি, তাহলে আর থেকে ডাব্লু তে যাওয়া মানে হচ্ছে STUVW, অর্থাৎ আমরা কত করে অ্যাড করছি না, 5 করে অ্যাড করছি। আর এর সাথে আমরা 5 যোগ করলাম। ঠিক একইভাবে প্রত্যেকটার সাথে যদি আমি 5 করে যোগ করি, তাহলে পরেরটাকে পাচ্ছি। ও এর সাথে 5 যোগ করলে টি পাবে, এ এর সাথে 5 যোগ করলে এফ পাবে, ডি এর সাথে 5 যোগ করলে আই পাবে। এবার তাহলে কি তুমি এগুলো সব কটার সাথে 5 যোগ করবে? না, প্রশ্নটা তোমাকে একটু ঘুরিয়ে করেছে। ফলোইং দ্য সেম রুল অফ কোডিং, হোয়াট শুড বি দ্য ওয়ার্ড ফর দ্য কোড GHFY। মানে কোনটা করলে তোমার এরকম GHFY এটা আসবে।
তাহলে কারোর সাথে 5 যোগ করে তোমার এটা আসবে, অর্থাৎ তোমাকে কি করতে হবে, উল্টো দিকে যেতে হবে। অর্থাৎ এদিক থেকে তুমি 5 যোগ করেছিলে, তাহলে উল্টো দিকে গেলে তোমাকে 5 মাইনাস করতে হবে। তাহলে জি থেকে যদি আমি 5 মাইনাস করি, তাহলে আসবে তোমার বি। চেক করে নাও, সি ডি ই এফ জি। যখন চেক করবে তখন যেখান থেকে চেক করছো সেটাকে বাদ দেবে। বি থেকে চেক করছি, বিটাকে বাদ দাও। সি ডি 5টা হলো। আচ্ছা, বি ডি একটাই অপশন আছে, তাহলে ওটাই হবে, বাকিগুলো চেক করে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা থেকে যদি আমি 5 করে বিয়োগ করি তাহলে এগুলো পেয়ে যাবো। 32। পি এর জায়গায় ডি হবে আর ই নাম্বার অপশনটা হবে। 3 নম্বর আনসার। আচ্ছা, কোথায় কোথায় বলেছে? ই ই হবে। অপশন ই হবে। ভুলটা আছে কেন? এলিফ্যান্ট। হ্যাঁ, ভুলটা কোথায় আছে বললে? টি হবে না, ডি হবে। মানে প্রত্যেকটার ক্ষেত্রে টি দিয়েছে লাস্ট ফার্স্ট অক্ষরটা, সেটা না না আপনি বুঝতে পারছেন না, মানে অপশনটা ই হবে। আর এই যে পি আর ই এস আছে, ওখানে ডি আর ই এস হবে। আচ্ছা, এখানে আমরা জি থেকে যদি এদিকে যাই তাহলে হচ্ছে জি এইচ আই জে কে এল এম এন, মানে কত যোগ করছি না 7 যোগ করছি, তাই কি? না না, এন এ আর জি আছে, এন এ আর জি, এন এ আর, ওটা ঘুরে যাচ্ছে। হ্যাঁ এন এ আরটাকে আমরা ঘুরে লিখছি, এই হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হচ্ছে। তাহলে সেই আর ক্ষেত্রে ওদিকে জিটাকে আমি পরে লিখছি, ওদিকেও তাই 8টাকে তুমি কি করছো লাস্টে পাঠিয়ে দিচ্ছ, আর এদিকে ডিইউ টাকে উল্টো দিকে লিখছি, মানে ব্যাপারটা এরকম হচ্ছে। আচ্ছা, কি আছে, এন এ আর জি আর ইউ ইডি। আচ্ছা, আমি আগে লিখে নিই, এন এ আর জি আর ইউ ইডি। আচ্ছা, তাহলে এবারে এখানে কি করছে না, প্রথম 4টাকে নিয়েছে, প্রথম 4টাকে নিয়ে জিটাকে আগে নিয়ে এসছে, মানে এদিকে প্রথম 4টাকে নিলাম, দিয়ে জিটাকে সবার আগে নিয়ে এলাম, আনার পরে এনএআর যেটা আছে সেটাকে আমি ঘুরিয়ে লিখছি। দেখো এনএআরটাকে ওরা লিখেছে আর এন, তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখছি আর এ এন, মানে উল্টো দিক থেকে লিখছি এই তিনটাকে। আচ্ছা, তারপরে ওইদিকে সেম প্রসেস হচ্ছে পরের 4টার ক্ষেত্রে, যেমন 8টা লাস্টে চলে গেছে, ঠিক আছে, 8টা লাস্টে চলে গেছে, আর যে 3টে পড়ে গেছে সেই 3টাকে আমি ঘুরিয়ে লিখছি, মানে ডিই ইউ হবে। তাহলে এইভাবে লেখা হচ্ছে ডিইউ। তাহলে তোমাকে বলেছে হুইচ ওয়ার্ড ইজ কোডেড অ্যাজ এইটা, তো কোনটাকে আমি কোড করলে এই জিনিসটা পাবো। দেখো, তাহলে এখানে যে নিয়মটা ফলো করেছিল এখানেও সেই নিয়মটা ফলো করবে। এখন এইখান থেকে এদিকে এসছে, তোমাকে অ্যান্সারটা চেয়েছে এই দিক থেকে এই দিকেরটা, মানে আগেরটার মতো, ঠিক আছে। তার মানে তুমি যদি এটাকে উল্টো দিক থেকে দেখতে, যদি ভাবো এটাকে উল্টো দিক থেকে দেখতাম, তাহলে জিনিসটা কি হতো, জিটাকে লাস্টে পাঠাতাম আর এনটাকে রিভার্সে লিখতাম, মানে ব্যাপারটা সেমই হচ্ছে অ্যাকচুয়ালি, দুদিক থেকে দেখলে একই রকম দাঁড়াচ্ছে। তাহলে এখানে কি হবে, প্রথম 4টাকে যদি আমি দেখি তাহলে পিটা ফার্স্টে আসবে, এসি আর যেটা আছে সেটা উল্টো দিক থেকে লেখা হবে, মানে আর ই এস। এই কি হচ্ছে জানি না, কেটে কেটে যাচ্ছে কেন, আর ই এস, তাহলে পি আর ই এস দিয়ে শুরু হবে। আচ্ছা, পি আর ই এস দিয়ে এটা শুরু হয়েছে আর এটা শুরু হয়েছে, ওইদিকে ইভি আর ই।
আচ্ছা ইভিআরই ইটাকে যদি আমি লাস্টে পাঠাই আর ভিআরইটাকে যদি আমি উল্টো দিক থেকে লিখি তাহলে হবে ই আর ভি, এটা হবে মানে ওইটার পরে তোমার থাকবে ই আর ভিই। ই আর ভি কোনটাতে আছে না, অপশন ইতে আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন ই। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রশ্নটা কিন্তু কোনো ভুল নেই, কিন্তু প্রশ্ন ঠিক আছে, বুঝতে পারলাম। তবে আজ একটু অসুবিধা হচ্ছে, কেটে কেটে যাচ্ছে, আমার মনে হয় নেটের সমস্যা নিয়ে না, কিন্তু তোমরা বুঝতে পারলে কিনা বলো। আমাকে আরেকবার হুম, এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে এসি আরপি ইভিআরই, এসি আরপি ইভিআরই। তাহলে আমরা প্রথম চারটাকে নিলাম, প্রথম চারটাকে নেওয়ার পরে এসটা কি হবে, এখানে আসবে, আর এদিকে ইআরপিটাকে উল্টো দিক থেকে লিখছে, মানে পি আর ই। ঠিক একইভাবে এইটাকে যদি আমি ভাবি তাহলে লাস্টেরটা ই, ফার্স্টেরটা ই, মানে তুমি ইন্টারচেঞ্জ করলে একই দাঁড়াবে, মানে এই ইটাকে তুমি এখানে নিয়ে আসছো, তাহলে সেটা ই হচ্ছে। এবার এই তিনটাকে আমি রিভার্সে লিখছি, তাহলে এইভাবে লিখবো আর ভি, আর ভি ই। ঠিক আছে, তাই জন্য তোমার অ্যান্সারটা হবে পি আর ই এস ই আর ভিই, পি আর ই এস ই আর ভিই, মানে অপশন ই। ঠিক আছে, নেক্সট 33, স্যার 81 হবে। 81, হ্যাঁ এগুলো কিছু করার, এগুলো কিছু সবকটাকে যোগ করে দিলে হবে, সবকটাকে যোগ করলে তোমার আসবে 81। নেক্সট এটা হবে স্যার, এ হবে। অপশন এ, আচ্ছা অপশন এতে বলছে তোমার এখানে সবকটা এক করে যোগ হচ্ছে, এম থেকে এন, এ থেকে বি, এস থেকে টি, ও টু পি, এন টু এ ও, মানে সবকটা এক করে যোগ করলে হয়ে যাবে। ডাব্লিউ সাথে এক যোগ করলে এক্স, ও থেকে পি, এখন এক্স পি দিয়ে একটাই অপশন আছে। ঠিক আছে, 35। তারপর এটা স্যার 42352। আচ্ছা 42352 মানে অপশন ডি, তাই তো? আচ্ছা দেখো এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দিলে হয়ে যাবে, কেন তার কারণ এখানে কে ই এ টি এস, আর এখানেও দেখো মোটামুটি ওই শব্দগুলোই আছে, টি ই এ এস ই, অর্থাৎ এখানে যে লেটার গুলো আছে সেই লেটার গুলো এখানেও পেয়ে যাচ্ছ তুমি, সুতরাং বসিয়ে দাও। যেমন এখানে টি এর জন্য কত লেখা হয়েছে না, টি এর জন্য লেখা হয়েছে 4, টি এর ভ্যালুটা হচ্ছে এখানে 4, তাহলে 4 দিয়ে শুরু হবে, 4 দিয়ে দুটো অপশন শুরু হয়েছে। আচ্ছা ই এর ভ্যালুটা কত নেওয়া হয়েছে, ই এর ভ্যালুটা হচ্ছে তোমার এখানে 2, তাহলে প্রথমে সেকেন্ডেরটা লাস্টেরটা 2 হবে, সেকেন্ডেরটা লাস্টেরটা 2 হয়েছে অপশন ডি তে। বাকিগুলো চেক করে নিতে পারো ভেরিফাই করার জন্য, যে তাহলে এখানে তোমার এ এর ভ্যালুটা কত হবে, এ এর ভ্যালুটা হচ্ছে তোমার 3 বসেছে, আর এস এর ভ্যালুটা তোমার 5 বসেছে। ঠিক আছে, মানে ডাইরেক্ট লেটার কোডিং হচ্ছে। ঠিক আছে, কোডিং এর 5টা কমপ্লিট হলো, চলে এসো নেক্সট হচ্ছে ডাইরেকশন। আচ্ছা ডাইরেকশনে আমাদের কতদূর হয়েছিল? 20 অবধি হয়েছে। 20 অব্দি। আচ্ছা 20 পরে আর প্রশ্ন নেই, 20 পরে অ্যাকচুয়ালি প্রশ্ন আছে আর একটা পিডিএফ এ আছে, ওটা এই ল্যাপটপে নেই। তাহলে ছাড়ো, আমরা নেক্সট চ্যাপ্টার চলে যাই। নেক্সট চ্যাপ্টার বোধহয় তোমাদের করেছিলাম, নেক্সট চ্যাপ্টার কি করেছিলাম, ব্লাড রিলেশন। স্যার ব্লাড রিলেশনে টাইপ 3 হবে আজকে। ব্লাড রিলেশনের টাইপ 3, তাহলে শুরু করে দেওয়া যাক।
আচ্ছা, টাইপ 3 হচ্ছে বেসড অন কনভারসেশন, মানে কথোপকথন। পয়েন্টিং টুয়ার্ডস এ পারসন, ঠিক আছে, একজন ব্যক্তির দিকে তাকিয়ে একটা লোক একজন মহিলাকে বলছে। কি বলছে সেটা তোমাকে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে। দেখো ইনভার্ট কমার মধ্যে কি দেওয়া আছে, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইয়ার ফাদার। এখানে মনে রাখবে যে ভার্ব থেকে দুটোকে আলাদা করবো। এখানে ভার্ব কোনটা, ইজ। ভার্বের বাঁ দিকে যে অংশটা থাকবে সেটাকে বাঁ দিক থেকে, আর ডান দিকের অংশটাকে ডান দিক থেকে শুরু করব। এর মানেটা কি, ধরো এখানে ভার্বটা আছে ইজ, ইজের বাঁ দিকে শব্দটা কি আছে, ফ্রেজটা কি আছে, হিজ মাদার। না, হিজ বলতে কাকে বোঝাচ্ছে, লোকটা মহিলার সাথে কথা বলছে, তাহলে হিজ বলতে তো ওদের দুজনকে বোঝাবে না, যাকে ইন্ডিকেট করে কথা বলছে তাকে বোঝাবে। তাহলে হিজ মাদার মানে হচ্ছে পার্সনস মাদার। তাহলে তুমি এখানে লিখে নিলে পার্সনস মাদার, দি ইজটা যেরকম আছে বসিয়ে দিলে, দিয়ে তারপরে লেখা আছে দ্য অনলি ডটার অফ ইয়ার ফাদার। এই অংশটা আমরা কি করছি, ভার্বের ডান দিকে পড়ছে, তাহলে এটাকে আমরা ডান দিক থেকে চেক করছি। একটা একটা করে দেখো, ইয়োর ফাদার তোমার বাবা, না তোমার বলতে কাকে ইন্ডিকেট করছে, লোকটা মহিলাটির সাথে কথা বলছে, তাহলে তোমার বলতে মহিলাটিকে ইন্ডিকেট করছে। তাহলে মহিলাটির বাবার একমাত্র মেয়ে, তারপরে শব্দটা কি আছে, ডটার। তাহলে ইয়োর ফাদার মানে মহিলাটির বাবার, তারপরে দিয়ে রয়েছে অনলি ডটার। তাহলে মানে পুরোটা কি দাঁড়ালো, মহিলাটির বাবার একমাত্র মেয়ে। তাহলে মহিলাটির বাবার একমাত্র মেয়ে, মহিলাটি নিজেই হবে, তাই না? আমার বাবার একমাত্র ছেলে, তাহলে আমি হব। ঠিক একইভাবে এখানে মহিলাটি নিজেই, তার মানে তোমার ডান দিকের পোর্শনটা কি দাঁড়ালো, ওমেন হারসেলফ। তাহলে সেন্টেন্সটা ছোট হয়ে তোমার কি দাঁড়ালো, সেন্টেন্সটা ছোট হয়ে তোমার দাঁড়ালো পার্সনস মাদার ইজ ওমেন হারসেলফ, মানে ব্যক্তিটির মা হলো মহিলাটি নিজেই। তাহলে এবার তুমি দেখো প্রশ্নটা তোমাকে কি দিয়েছে, হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্যাট পার্সন। তাহলে ওই মহিলাটি ব্যক্তিটির কে হয়, মাদার। মাদার হয়, তাহলে মহিলাটি ব্যক্তিটির মা হয়। ঠিক আছে, আমরা এইভাবে করব। কিছু কঠিন প্রশ্ন আসবে, সেখানে যদি তোমার অসুবিধা হয় তাহলে ছবি এঁকে করবে। ঠিক আছে, তাহলে দেখো দুয়েরটা সলভ করতে পারছো না। সিস্টার হবে স্যার। সিস্টার হবে। বলছি তাহলে, পয়েন্টিং টু এ লেডি ইন দ্য ফটোগ্রাফ, এই ফটোগ্রাফে একটা লেডি ছবি টাঙানো আছে, তো সেটাকে দেখে শ্যালু বলছে, কাকে বলছে এখানে বলা নেই, শ্যালু বলছে। কি বলছে, হার সন্স ফাদার ইজ, এই ইজ থেকে আলাদা করো, তাহলে হার সন্স ফাদারকে ছোট করো। হার বলতে কাকে বোঝাচ্ছে, না এই ছবিটাকে ইন্ডিকেট করে বলছে, তাহলে লেডিটাকে বোঝাচ্ছে। তাহলে লেডিটার ছেলের বাবা, আচ্ছা লেডিটার ছেলের বাবা মানে কি, লেডিটার হাজবেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে ছোট করে লিখছি, লেডিস হাজবেন্ড। তারপর কি দেওয়া আছে, ইজ। আচ্ছা ইজের পরে ডান দিকেরটাকে ছোট করো, না ডান দিকের পোর্শনটা কি বলেছে, মাইক্রোসফটে খুব সমস্যা হচ্ছে, লেখা কেটে কেটে যাচ্ছে, একটু সহ্য করে নাও, কোথাও অসুবিধা হলে বলবে। আচ্ছা ডান দিকের পোর্শনটা বলেছে সন ইন ল অফ মাই মাদার, মানে হচ্ছে আমার মায়ের জামাই। তাহলে এখানে আমার বলতে কাকে ইন্ডিকেট করছে, কথাটা কে বলছে, না শ্যালু বলছে। তাহলে শ্যালু বলছে ওই ব্যক্তিটা
হচ্ছে আমার মায়ের জামাই। না, আমার মায়ের জামাইকে তুমি কখনোই শর্টে করতে পারবে না, তাই না? তাহলে আমার মায়ের জামাই তুমি একভাবে লিখতে পারো, ওটাকে যেভাবে আছে ওইভাবেই লেখো। তাহলে লেডিস হাজবেন্ড ইজ সন ইন ল অফ মাই মাদার, জিনিসটা এটা দাঁড়ালো। তাহলে তুমি নিজের দিক থেকে ভাববে যে কে হচ্ছে, আর যদি নিজের দিক থেকে ভাবতে অসুবিধা হয় তাহলে তুমি ছবি এঁকে নেবে। যেমন এখানে যদি আমি ছবি আঁকি, তাহলে লেডিস হাজবেন্ড হচ্ছে সন ইন ল অফ মাই মাদার, মানে শ্যালুর যে মা, এখানে আমি শ্যালুকে আঁকছি, শ্যালুর মায়ের জামাই। এটা যদি জামাই হয় তাহলে জামাইয়ের বউ কি হবে? নিশ্চয়ই মেয়ে হবে ওই ব্যক্তিটির, ওই মহিলাটির। তাহলে সেই দিক থেকে মানে অ্যাকচুয়ালি তাহলে এদিকে তোমার স্যালু আর লেডিটার মধ্যে সম্পর্ক কি হচ্ছে? না, সিস্টার হচ্ছে। তাহলে লেডি ইজ দ্য সিস্টার অফ স্যালু। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, আমি আরেকবার বলছি যে ফার্স্টে তুমি ওটাকে কি করলে, হার সন্স ফাদার মানে লেডিটার ছেলের বাবা, মানে লেডিটার হাজবেন্ড। লেডিটার হাজবেন্ড হচ্ছে শ্যালুর মায়ের জামাই। তাহলে আমি এদিকে কি করলাম, লেডিস হাজবেন্ড লিখলাম। শ্যালুর মা, তার যদি এটা জামাই হয় তাহলে জামাইয়ের যে স্ত্রী, তাহলে নিশ্চয়ই এই মহিলাটির মেয়ে হবে। ঠিক আছে, এটা যদি জামাই হয় তাহলে এটা মেয়ে হবে। তাহলে সেই দিক থেকে এই দুজনের মা হচ্ছে, শ্যালুর মা হচ্ছে, লেডিটার মা হচ্ছে। তার মানে শ্যালু আর লেডিটা পরস্পরের সিস্টার। সেই জন্য অ্যান্সারটা হচ্ছে অপশন বি। অ্যাকচুয়ালি কি অ্যান্সারটা অপশন বি, মানে সিস্টার, নাকি অন্য কিছু? স্যার বলছি এখানে কি শ্যালু লেডিটার কি জানতে চাইছে, না লেডি শ্যালুর কি জানতে চাইছে? এখানে জানতে চাইছে হাউ ইজ শ্যালু রিলেটেড টু দ্য লেডি। সবসময় মনে রাখবে প্রথম জন দ্বিতীয় জনের কে হয়, তার মানে শ্যালু লেডিটার। তার মানে এখানে শ্যালুর জেন্ডারটা তো বোঝা যাচ্ছে না। এক্স্যাক্টলি, দেখতে পাবো। অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে ক্যানট বি ডিটারমাইন্ড। হ্যাঁ, শ্যালুর জেন্ডারটা বলে দেওয়া নেই, কিন্তু যেহেতু অপশনে নেই চারটে অপশন, সেই জন্য আমাদের বেস্ট হচ্ছে সিস্টার। মানে কোয়েশ্চেনটা হাউ ইজ লেডি রিলেটেড টু শ্যালু হবে। তাহলে সেটা সিস্টার হওয়া উচিত ছিল হাউ ইজ লেডি রিলেটেড টু শ্যালু, কিন্তু পরীক্ষায় ওইভাবেই এসছে। সুতরাং পরীক্ষায় যদি এরকম ভাবে আসে, তোমরা তাহলে ওই চারটের মধ্যে যেটা বেস্ট সেটাকে বেছে নেবে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হওয়া উচিত ক্যান নট বি ডিটারমাইন্ড, কিন্তু যেহেতু অপশনে নেই সেই জন্য আমাকে অ্যান্সার করতে হবে সিস্টার। নেক্সট প্রশ্ন। স্যার কাজিন ব্রাদার। কাজিন, আচ্ছা দেখি বাকিদের থেকে শুনি। আচ্ছা, আমি যাদের হচ্ছে না একদমই আমি হেল্প করছি একটু। স্যার মামার ছেলে, তাহলে কাজিন ব্রাদার হবে। ঠিক আছে, কাজিন বললেই হবে, কাজিন ব্রাদার না বললেও হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো ইনভার্টেড কমা নেই। ইনভার্টেড কমা না থাকলে তো আরোই ভালো। যে অনিল রোহিতকে ইন্ট্রোডিউস করছে, কিভাবে ইন্ট্রোডিউস করছে, না দ্য সন অফ দ্য অনলি ব্রাদার অফ হিজ ফাদার্স ওয়াইফ। না, হিজ বলতে কাকে বোঝাচ্ছে? অনিল ইন্ট্রোডিউস করছে, যে ইন্ট্রোডিউস করছে তাকেই বোঝাবে, মানে অনিলকেই বোঝাচ্ছে। হিজ বলতে এখানে অনিলকে বোঝাচ্ছে। দিয়ে একটা একটা করে দেখো। যেমন ফার্স্টে তুমি এইটাকে দেখছো, না অনিলের বা মানে হচ্ছে মা। ঠিক আছে, তাহলে এইটা কি দাঁড়ালো, না অনিলের মা। এই লাইনটা পড়ে তুমি বুঝতে পারলে এটা অনিলের মাকে ইন্ডিকেট করছে। এবার একটা একটা করে শব্দ দেখো। তার আগের শব্দটা কি আছে, ভাই।
তাহলে অনিলের মায়ের ভাই, তাহলে মায়ের ভাই মানে কি হয়ে গেল না মামা, এটাকে তখন কেটে দিচ্ছ, এখানে লিখছো মামা। এইবারে পরের শব্দটাকে দেখছো, পরের শব্দটা কি আছে ছেলে, তার মানে হচ্ছে মামার ছেলে। ঠিক আছে, তাহলে মামার ছেলে মানে কি হয়ে গেল যে মামাতো ভাই, মামাতো ভাই মানে হয়ে গেল কাজিন। এখন এটাকে কেটে গেল, তাহলে অনিল আর রোহিতের মধ্যে সম্পর্ক হয়ে গেল কাজিনের সম্পর্ক, তাই পরস্পরের কাজিন হয়। নেক্সট, এটা হবে ব্রাদার। আচ্ছা আর কেউ? স্যার ব্রাদার হচ্ছে। ব্রাদার, হ্যাঁ ঠিক আছে। আমি বলছি তাহলে পয়েন্টিং টুয়ার্ডস এ পারসন ইন দ্য ফটোগ্রাফ, এই ছবিতে একজন ব্যক্তির ছবি দেওয়া আছে, তার দিকে তাকিয়ে অঞ্জলি বলছে হি ইজ, দেখো ইজটা এখানে আগে বসে দিয়েছে, সুতরাং কিছু করার নেই, তাহলে এখানে তুমি ইজ লিখছো, আর হি বলতে কাকে ইন্ডিকেট করছে না ওই ব্যক্তিকে ইন্ডিকেট করছে, তাহলে দ্য পারসন ইজ, ওই ব্যক্তিটি হলো অনলি সন অফ দ্য ফাদার অফ মাই সিস্টার্স ব্রাদার। একটা একটা করে দেখো, ডান দিক থেকে আসবো, আমি কি বলেছিলাম ভার্বের পরেটা আমি ডান দিক থেকে আসবো, তাহলে আমার বোনের ভাই, আচ্ছা আমার বলতে অঞ্জলিকে বলেছে, অঞ্জলি কথাটা বলছে, তাহলে অঞ্জলির বোনের ভাই, আচ্ছা অঞ্জলির বোনের ভাই মানে অঞ্জলিরও ভাই, তাহলে আমি এখানে লিখলাম অঞ্জলির ব্রাদার। তাহলে অঞ্জলির বাবার, অঞ্জলির ভাইয়ের বাবা, তাহলে ভাইয়ের বাবা মানে অঞ্জলির নিজের বাবা, তার একমাত্র ছেলে, তার মানে জিনিসটা তোমার দাঁড়ালো ওই ব্যক্তিটি হলো অঞ্জলির বাবার একমাত্র ছেলে। আচ্ছা অঞ্জলির বাবার একমাত্র ছেলে যদি হয়, অঞ্জলি তো মেয়ে, তাহলে অঞ্জলির বাবার একমাত্র ছেলে যদি হয় তাহলে সেটা হচ্ছে তোমার অঞ্জলির ভাই। ঠিক আছে, তাহলে ওই ব্যক্তিটি হলো অঞ্জলির ভাই, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? আচ্ছা নেক্সট, কাজিন সিস্টার হবে। কাজিন বললেই হবে, সিস্টার বলার দরকার নেই। হ্যাঁ স্যার কাজিন হচ্ছে। আচ্ছা, দ্য গার্ল আই মেট ইয়েস্টারডে এট দ্য বিচ, সমুদ্র সৈকতে গতকালে যে মেয়েটির সাথে আমার দেখা হয়েছিল, ওয়াজ দ্য ইয়ংগেস্ট ডটার অফ দ্য ব্রাদার ইন ল অফ মাই ফ্রেন্ডস মাদার, আমার বন্ধুর মায়ের যে দেওর তার সব থেকে ছোট মেয়ে। দেখো এখানে কিন্তু ভার্ব আছে, এখানে ভার্বটা এখানে আছে, খুব একটা কাজে লাগছে না এখানে ভার্বটা, কারণ শুধুমাত্র তোমাকে এখানে গার্ল বলেছে, দ্য গার্ল ওয়াজ,
মানে পুরো জিনিসটাকে তুমি ডান দিক থেকে দেখছো, এই পুরো জিনিসটাকে আমরা কি করছি না ডান সাইড থেকে দেখছি। তাহলে এটা দেখলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এটাকে বোঝাতে গেলে আমাকে ছবি আঁকতে হবে। তাহলে মাই ফ্রেন্ডস মাদার, আমার বন্ধুর মা। আচ্ছা, মাই ফ্রেন্ডস বলতে কাকে বোঝাচ্ছে? মনিকে বোঝাচ্ছে? মনিকে বোঝাতে পারে, অন্য যে কোনো বন্ধু হতে পারে। তাহলে বন্ধুটাকে তুমি এক কাজ করে এক্স ধরে নাও। তাহলে ওই বন্ধুটাকে আমি এক্স ধরলাম, তো তার মা মানে এক্স এর মা, তার ব্রাদার ইন ল। তাহলে ব্রাদার ইন ল মানে হচ্ছে তোমার এর যে হাজবেন্ড হবে তার ভাই, এটা হাজবেন্ড হয়ে গেল, তার ভাই, এটা হয়ে গেল ব্রাদার ইন ল, এই মহিলাটির ব্রাদার ইন ল। এবার তার হচ্ছে ইয়ংগেস্ট ডটার মানে তার মেয়ে, এর মেয়ে হচ্ছে ওই মেয়েটি, দ্য গার্ল। তাহলে এবার তোমাকে জিজ্ঞেস করেছে তাহলে এই মেয়েটি এক্স এর কে হয়, মানে রিতার বন্ধুর কে হয়? তাহলে এক্স এর দিক থেকে দেখলে এটা হচ্ছে বাবা, এটা যদি বাবা হয় তাহলে এটা হচ্ছে বাবার ভাই, মানে এটা কি হয়ে গেল এক্স এর দিক থেকে হচ্ছে জ্যাঠা বা কাকা। তাহলে জ্যাঠা বা কাকার মেয়ে, তার মানে জ্যাঠতুতো বোন অথবা খুড়তুতো বোন, মানে অ্যান্সারটা হচ্ছে কাজিন। ঠিক আছে, তাহলে এরা পরস্পরের কাজিন হচ্ছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে আমার মামা এবং তার মামার কাকা দুজনে একই ব্যক্তি। যারা এর মানেটা বুঝতে পারছো না লিখে না বাংলায়। আমার মামা, মাই ম্যাটারনাল আঙ্কেল, আমার মামা, আমার মামা এবং তার বলতে ছেলেটা, ছেলেটা মানে ছেলেটির মামার কাকা, হিজ ম্যাটারনাল আঙ্কেলস আঙ্কেল, মানে ছেলেটির মামার কাকা দুজনে একই ব্যক্তি। এই ইম্পর্টেন্ট প্রশ্ন 2019-এ মেন্সে এসেছিল। সে মালমে সন হবে না, ভুলে গেল। তাহলে আমি এটা করছি, তাহলে এটা একটু টাফই আছে, যে কটা আছে তার মধ্যে সব থেকে টাফ এটা। ঠিক আছে, তাহলে আমার মামা,
না, মহিলাটি রিপ্লাই করেছে, তাহলে আমার বলতে মহিলাটিকে বোঝাচ্ছে। তাহলে এক কাজ করো, ছবি ড্র করো, মানে মহিলাটিকে আঁকলাম। মহিলাটির মামা, মানে মহিলাটির মামা যদি হয় তাহলে হচ্ছে মায়ের ভাই, এটা হয়ে গেল মহিলাটির মামা। এই ব্যক্তিটাই হচ্ছে ছেলেটির মামার কাকা। ঠিক আছে, তাহলে ছেলেটাকে আরেকটু নিচ থেকে শুরু করো। ছেলেটির মামা যদি হয় তাহলে হচ্ছে মায়ের ভাই, মায়ের ভাই, এটা হচ্ছে ছেলেটির মামা। তার কাকা হচ্ছে এই ব্যক্তিটা। এবার তার কাকা যদি হয় তার মানে এদের দুজনের যে ভাই আছে, এদের দুজনের যে বাবা আছে তার ভাই। দেখো হচ্ছে কিনা দেখো, ছেলেটির মামা, এইখানে হচ্ছে ছেলেটির মামা, তার কাকা, তাদের বাবা এটা, তার বাবার ভাই হচ্ছে এটা, তার মানে ছেলেটির দিক থেকে তার কাকা হয়ে গেল, ছেলেটির মামার কাকা। ঠিক আছে, ছবিটা ঠিক আছে? আগে ছবিটা বুঝতে পারলে কিনা বলো, নাকি আমি আর একবার ড্র করবো? ঠিক আছে, তাহলে এবার তোমাকে বলেছে যে তাহলে এখানে মহিলাটির সাথে ছেলেটির সম্পর্ক কি হবে। তাহলে দেখো এখানে মামা, তার ভাই, তার মেয়ে, তার ছেলে, বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? একবার ভেবে দেখো, এটা যদি মামা হয় মহিলাটির দিক থেকে, তাহলে এটাও তো মামা, তার কারণ এটা তো দুজন ভাই তো। তাহলে এটা মামা 1, এটা হচ্ছে মামা 2, তাহলে এটা হয়ে গেল, তাহলে এটাও হচ্ছে মহিলাটির মামা। তাহলে মহিলাটির মামার মেয়ে, তাহলে মামার মেয়ে কি হচ্ছে, না মামা তো বোন, মানে কাজিন। তো কাজিনের ছেলে মামাতো বোনের ছেলে, তো মামাতো বোনের ছেলেকে কি বলা হবে? নেফিউ বলবে। ঠিক আছে, উল্টো দিক থেকে ছেলেটা কি বলে ডাকবে? মাসি বলে ডাকবে। তাহলে সম্পর্কটা হচ্ছে আন্ট এন্ড নেফিউ। যদি তুমি ইংলিশে ভাবো তাহলে লিখে রাখো, কাজিনের ছেলেকে বলা হচ্ছে নেফিউ, কাজিন সন মানে হচ্ছে নেফিউ। বুঝে গেল? আচ্ছা, বুঝতে না পারলে আবার বলো, আমি আরেকবার বলছি। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, কোয়েশ্চন নাম্বার 7। স্যার আন্ট হবে, আন্ট, মানে পিসি, হ্যাঁ ঠিক আছে। বলছি তাহলে, তাহলে একজন লেডির দিকে তাকিয়ে রজন বলছে, কি বলছে? সি ইজ, দেখো এখানে ইজ এখানেই শুরু হয়ে গেছে না। এবার তোমরা বলতেই পারো এখানে দুখানে ইজ আছে, দুখানে ভার্ব আছে, কি করবো? দুখানে ভার্ব তাহলে প্রথমটাকে নেবে। তাহলে সি ইজ মানে এখানে তোমার বেশি দূর এগোচ্ছে না। সি বলতে কাকে বোঝাচ্ছে? লেডিটাকে, মানে লেডি ইজ। তারপরে পুরো পোর্শনটাকে তোমাকে ডান দিক থেকেই দেখতে হবে। এই পুরো পোর্শনটা তুমি ডান দিক থেকেই দেখবে। তাহলে দেখা যাক ডান দিক থেকে।
তাহলে আমার মায়ের হাজবেন্ড, রজন বলছে, মানে রজনের মায়ের হাজবেন্ড মানে রজনের বাবা। তুমি এখানে ছোট্ট করে লিখে রাখলে রজনস ফাদার। তার আগের শব্দটা কি আছে? মা। তার মানে তুমি কি বুঝবে না, রজনের বাবার মা। রজনের বাবা আগে পেয়ে গেছে, তার আগে একটা শব্দ যোগ করলে মা, মানে রজনের বাবার মা। তাহলে বাবার মা মানে হচ্ছে ঠাকুমা। তার মানে এখানে তুমি পেলে রজনের গ্র্যান্ড মা। রজনের ঠাকুমা হলো হু ইজ দ্য ওমেন হু ইজ। ঠিক আছে, তাহলে রজনের ঠাকুমা হচ্ছে ডটার অফ দ্য ওমেন। আচ্ছা, ওমেন হু ইজ রজনস ঠাকুমা, ডটারটা পরে এসো। ওমেন হু ইজ রজনস ঠাকুমা মানে ওই মহিলাটি হচ্ছে তোমার রজনের ঠাকুমা। তারপরে কি শব্দটা আছে? মেয়ে, মানে রজনের ঠাকুমার মেয়ে। তাহলে ঠাম্মার মেয়ে মানে কি? ঠাম্মার মেয়ে মানে হচ্ছে বাবার বোন, অর্থাৎ পিসি। ঠিক আছে, তাহলে আমার দিক থেকে তো পিসি হবে। তাহলে ওই যে লেডিটা হচ্ছে রজনের পিসি, মানে অ্যান্সারটা হচ্ছে তোমার আন্ট। ঠিক আছে, না আমি আবার বলছি যে এখানে সি ইজ মানে দ্য লেডি ইজ, এটা তো হয়ে গেল। এবার ডান দিক থেকে আমি আসছি, হাজবেন্ড অফ মাই মাদার। ঠিক আছে, তাহলে আমার মায়ের হাজবেন্ড মানে হচ্ছে রজনের মায়ের হাজবেন্ড মানে রজনের বাবা। এবার রজনের বাবার মা মানে ঠাকুমা। হু ইজ দ্য ওমেন হু ইজ রজনস ঠাকুমা। ঠিক আছে, তাহলে এই ওমেনটা কাকে ইন্ডিকেট করছে? না, রজনের ঠাকুমাকে ইন্ডিকেট করছে। তার মেয়ে, ঠিক আছে, ডটার অফ দ্য ওমেন মানে ওই রজনের ঠাকুমার মেয়ে। তাহলে ঠাকুমার মেয়ে মানে হচ্ছে পিসি। তাহলে অ্যান্সারটা হচ্ছে আন্ট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8। স্যার মাদার হবে অ্যান্সারটা। মাদার। হুম, ওকে বলছি। এ ম্যান পয়েন্টিং টু এ ফটোগ্রাফ সেস, একটা ফটোগ্রাফের দিকে তাকিয়ে একটা লোক বলছে, দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ, ওই ফটোগ্রাফে যে মহিলাটি রয়েছে সে হলো, মানে সোজা কথা তোমরা লেডি ইজ পড়তে পারো, লেডি ইজ। তারপরে প্রশ্নটা বলেছে মাই নেফিউস ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। আচ্ছা, ম্যাটার্নাল বলেছে, ঠিক আছে, তাহলে তোমরা এটাকে দেখো, এখানে অফ শব্দটা নেই। অফ থাকলে অ্যাকচুয়ালি তুমি ডান দিক থেকে দেখতে, এখানে ডান দিক থেকে দেখার প্রশ্নই হয় না। ঠিক আছে, এতক্ষণ তোমাকে ডান দিক থেকে দেখতে বলছিলাম কারণ প্রত্যেকটা তো অফ ছিল। অফ থাকলে কি হয়? এর শব্দটা যুক্ত হয়, তাই কারণ আমরা জানি অফ মানে এর। যেমন ধরো এইখানে শব্দটা তোমার ছিল হাজবেন্ড অফ মাই মাদার, মানে আমার মায়ের হাজবেন্ড, এরকম হচ্ছিল শব্দটা। কিন্তু এখানে কোথাও অফ নেই তো, তাহলে এটাকে তোমাকে নর্মালি এদিক থেকেই দেখতে হবে। ঠিক আছে, অফ থাকলে উল্টো দিক থেকে দেখা যায়।
তাহলে আমার নেফিউ এর ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, এই গোটা কথাটাকে একসাথে নাও। নেফিউটাকে আমি দুভাবে ভাবতে পারি। নেফিউ মানে তো আমার বোনের ছেলে হতে পারে, আমার ভাইয়ের ছেলে হতে পারে, কিন্তু যেহেতু তোমাকে ম্যাটার্নাল শব্দটা দেওয়া আছে, তুমি বোনের দিক থেকে যাও। তাহলে আমার বলতে কাকে বোঝাচ্ছে? লোকটিকে বোঝাচ্ছে। তাহলে আমি এখানে লোকটিকে ড্র করলাম, ম্যান। তাহলে লোকটির নেফিউ মানে লোকটির বোনের ছেলে, লোকটির বোনের ছেলে, তার ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা অর্থাৎ মায়ের মা। এই সরি, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে দিদা অর্থাৎ মায়ের মা। তাহলে ছেলেটির মায়ের মা, ঠিক আছে, সে ছেলেটির মায়ের মা হচ্ছে ওই লেডিটা। এবার তোমাকে প্রশ্ন করেছে, হাউ ইজ দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু দ্য ম্যান সিস্টার হু হ্যাজ নো আদার সিস্টার? তাহলে ওই ব্যক্তিটির যদি অন্য কোনো বোন না থাকে, এই কথাটা বলার অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল না, বোগা স্টেটমেন্ট। মানে লোকটির বোনের কে হয়? দেখো লোকটির তো মা হচ্ছেই, লোকটির বোনেরও মা হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে মাদার। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন, এটা করলে আমাদের তোমার ব্লাড রিলেশন খতম হবে। দেখো এটা সবার থেকে অ্যান্সার শুনবো, মানে ম্যাক্সিমাম জন থেকে। স্যার his sons হবে। আচ্ছা, আর কেউ? স্যার অপশন এ হবে মনে হচ্ছে। অপশন এ। নেক্সট, আর কেউ? ঠিক আছে, আর কারোর হচ্ছে না? সন হবে। সন্স হচ্ছে, সন্সে দুটো ভোট পেলাম। হ্যাঁ স্যার সন্স হবে। তিনটে। আচ্ছা তাহলে চলো দেখা যাক। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ ম্যান সেড। আচ্ছা তাহলে পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, সেখানেও কি আছে? এই ব্যক্তিটাকে, ফটোতে যে ব্যক্তিটা আছে তাকে আমি ধরলাম M1, আর যে ব্যক্তিটা কথা বলছে না তাকে আমি ধরছি M2। বোঝাতে সুবিধা হবে M1 M2 ধরে। তাহলে M2 কি বলছে? আমার কোনো ভাই বা বোন নেই, মানে ও একাই। বাট দ্যাট ম্যানস ফাদার, দ্যাট ম্যান বলতে ডেফিনেটলি M1 কে ইন্ডিকেট করছে। মানে M1 এর বাবা, M1 এর বাবা
হলো আমার বাবার ছেলে। আমার বলতে কাকে ইন্ডিকেট করছে? M2 কে ইন্ডিকেট করছে, কারণ M2 কথাটা বলছে। আচ্ছা, M2 এর বাবার ছেলে মানে তো M2 নিজেই, কারণ ওর তো কোনো ভাই বোন নেই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে M2, কারণ M2 এর বাবার ছেলে M2 নিজেই। মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি? জিনিসটা দাঁড়াচ্ছে যে M1 এর বাবা হলো M2। এরকম তুমি লিখতে পারো। এটা কি দাঁড়ালো? M1's father is my father's son, মানে কে দাঁড়ালো? M2 নিজেই হলো। তাহলে M1's father is M2, মানে M1 এর বাবা হচ্ছে M2। এবার তুমি অ্যান্সার দাও, হুজ ফটোগ্রাফ ওয়াজ ইট? তাহলে ফটোগ্রাফটা কার ছিল? ফটোগ্রাফটা ছিল M1 এর। তাহলে M1 M2 কে হচ্ছে না ছেলে হচ্ছে? তাহলে অ্যান্সারটা হচ্ছে হিজ সন্স। ঠিক আছে, ওকে। এটাতে অনেক গন্ডগোল লাগে অপশন এ আর অপশন বি এর মধ্যে, সেই জন্য তোমরা এরকম নামকরণ করে নেবে, খুব অসুবিধা হলে। তো এখানে আমরা ব্লাড রিলেশন কমপ্লিট করছি। আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে তোমার কি করে সিরিজ করো। ঠিক আছে, এরকম কি আছে যে আমি কোনো একটা চ্যাপ্টার ধরেছিলাম শেষ করিনি? নেই তো? ঠিক আছে, তাহলে সিরিজ স্টার্ট করে। এক সিরিজ তোমার 4 রকমের হতে পারে: নাম্বার সিরিজ, লেটার সিরিজ, আলফা নিউমেরিক, আর একটা হচ্ছে তোমার কন্টিনিউড প্যাটার্ন। আমরা শিখবো পরেরগুলো পরে শিখবো। সব থেকে এখানে পরের গুলো আছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার সিরিজ, মানে যেখানে তোমার শুধুমাত্র নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 8 পর্যন্ত তোমরা ইজিলি বলতে পারবে। যেমন 1 এর অ্যান্সারটা কি হবে? 24। সবকটা 4 করে বাড়ছে, 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ এইভাবে বাড়ছে। 2 এরটা হলো 23 হবে। 23, হ্যাঁ 23। এখানে 23 কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে ফার্স্টে 2 থেকে 3 মানে 1 বাড়লো, তারপর 3 থেকে 5 না 2 বাড়লো, 5 থেকে 8 মানে 3 বাড়লো, 8 থেকে 12 4 বাড়ছে, 12 থেকে 17 5 বাড়ছে, তার মানে পরেরটা 6 বাড়বে। তাহলে 17 থেকে যদি আমি 6 বাড়াই, তাহলে তোমার অ্যান্সারটা হচ্ছে 23। নেক্সট 23 হবে স্যার। 23 হবে স্যার। 23 হবে, উল্টো করে দিয়েছো। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ হচ্ছে অ্যাকচুয়ালি, যে প্রত্যেকটা 5 করে বিয়োগ হচ্ছে। যে 48 থেকে 5 মাইনাস করলে 43, 43 থেকে 5 বিয়োগ করলে 38, তারপরেরটাও 5 বিয়োগ, তারপরেরটাও 5 বিয়োগ, পরেরটাও 5 বিয়োগ। তাহলে 28 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 23। নেক্সট 74 হবে। তারপরটা 74 স্যার। 74 হবে। 74 হবে, হ্যাঁ। 1 কম, 2 কম, 3 কম, 4 কম, 5 কম, 6 কম, 6 কম হলে 74। নেক্সট 972 3 গুণ হবে। ঠিক, এখানে প্রত্যেকটা কি হবে? 3 করে গুণ হচ্ছে। 3 4 12, 12 ইন্টু 3 36, 36 ইন্টু 3 108, 108 ইন্টু 3 324। তাহলে 324 কে যদি আবার 3 দিয়ে গুণ করো, 3 24 72, 3 3 9, তাহলে অ্যান্সারটা হচ্ছে 972। নেক্সট 67.5। আচ্ছা, একটা অ্যান্সার পেলাম 67.5। আর কেউ বলবে?
দেখো দশমিকে দিলেই আমাদের একটু ভয় ভয় লাগে, তাহলে যখন হিসাবটা করবে দশমিক ছাড়া করো না। কিরকম না, তুমি দেখো এখানে 3 থেকে 4.5 আছে, পয়েন্টটাকে তুলে দাও, তাহলে দাঁড়াচ্ছে কি 45। এবার তুমি ইজিলি বলতে পারো 3-এর সাথে কত গুণ করলে 45 হয়, না 3-15 45 হয়। এইবারে দশমিকটাকে নিয়ে এসো না, দশমিকটা একটা ঘরের পরে ছিল, তাহলে এখানেও একটা ঘরের পরে দশমিক বসিয়ে দাও। তার মানে দাঁড়াচ্ছে কি না, 3কে যদি তুমি 1.5 দিয়ে গুণ করো তাহলে আসছে 4.5। একইভাবে এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে আসছে 3। না 4.5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 9। তাহলে প্যাটার্নটা কি হলো? প্যাটার্নটা আমরা পেলাম যে তোমার 0.5 করে বেড়ে যাচ্ছে বা হাফ করে বেড়ে যাচ্ছে। প্রথমে 1 ছিল, তারপর 1.5, তারপর 2, তাহলে ডেফিনেটলি পরেরটা তোমার 2.5 হবে। দেখো দশমিক ছাড়া গুণ করো, দেখো মিলে যাচ্ছে। 25 × 9 মানে 225। এখানে একটার পরে দশমিক, এখানে একটা পরে দশমিক, তাহলে ডেফিনেটলি অ্যান্সারটা নেক্সট আরো 0.5 বেড়ে যাবে। 0.5 বেড়ে গেলে হচ্ছে 3। তাহলে 22.5 কে 3 দিয়ে গুণ করো, 3 × 5 = 15, 3 × 22 = 66, রেখে 67। তাহলে অ্যান্সারটা হচ্ছে 67.5। তাহলে আমরা জানলাম কি করে আমরা দশমিকটাকে হ্যান্ডেল করব। ওকে, কোয়েশ্চন নাম্বার 7। আচ্ছা 10.5। 672 হবে স্যার। না না, 7-এরটা 672 হবে না। স্যার 10.5 এসেছে। 10.5 আসবে। ঠিক আছে, 7-এরটা 10.5 কি করে আসে দেখে নাও। প্রত্যেকটা আমরা 2 করে ভাগ করছি, যে 336-কে অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রশ্নগুলো যখন থাকবে তোমরা উল্টো দিক থেকে ভাবতে পারো যে 21-কে 2 দিয়ে গুণ করলে তো 42, 42-কে 2 দিয়ে গুণ করলে 84, 84-কে 2, অর্থাৎ উল্টো দিক থেকে যখন যাচ্ছে তখন ভাগ হচ্ছে। অর্থাৎ এই দিক থেকে তুমি যদি 42-কে 2 দিয়ে ভাগ করে 21, তাহলে 21-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 10 দুগুণে 20, 1 10, 5 দুগুণে 10, মানে 10.5। নেক্সট 8-এরটা। 10 হবে। 10, হ্যাঁ। 7200 থেকে 3600 2 দিয়ে ভাগ, মানে প্রথমে একটা 2 দিয়ে ভাগ। 3600 থেকে 1200 3 12 3600, মানে 3 দিয়ে ভাগ। 1200 থেকে 300 4 দিয়ে ভাগ। 300-কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে পাবে 60, 5 6 30 0। তাহলে এদিকে কি করতে হবে না, 60-কে ভাগ করতে হবে 6 দিয়ে। তাহলে 60-কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে তোমার অ্যান্সারটা হবে 10। তাহলে এই ছিল আমাদের ইজি প্রশ্ন। এবারে আমরা চলে আসবো মিডিয়াম লেভেলে। দেখো 9-টা হয় কিনা দেখো। কে 2 দিয়ে গুণ করলে 8, 8 থেকে 3 বিয়োগ করলে 5, মানে প্রত্যেকটা +2 - 3 হচ্ছে। তাহলে 35-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 35 × 70, 70 থেকে 3 বাদ দিলে 67। ঠিক আছে, কিছুই নয়, দুটো রাস্তা দেখলাম। তোমরা একটা রাস্তায় করেছো গ্যাপিং মেথডে, আর আমি এখানে করেছি ক্রস আর মাইনাসের কম্বিনেশন। নেক্সট,
67 এখানে 67 তাই তো 57 57 আচ্ছা 57 কিভাবে হচ্ছে বলো স্যার মৌলিক সংখ্যা যোগ হচ্ছে পরের মানে পর 4 আর 7 7 আর 5 12 না 9 কবে থেকে মৌলিক সংখ্যা হলো 9 তো 3 দ্বারা বিভাজিত স্যার ডিফারেন্স দেখতে হবে মানে 3 আর 5 2 হ্যাঁ 3 আর 5 এর ডিফারেন্স 2 আর আস্তে 5 আর 9 ডিফারেন্স 4 4 হ্যাঁ তাহলে 21 এবার এর পরে 17 ডিফারেন্স স্যার 71 হবে 71 আচ্ছা দেখছি দাঁড়াও তাহলে এদিকে যদি 9 আর 17 ডিফারেন্স 8 তাহলে হচ্ছে 8 হ্যাঁ আর তাহলে এটা তোমার ডিফারেন্সটা 2 4 8 তার মানে পরেরটা 16 হবে তাই তো হ্যাঁ 16 ঠিক আছে তাহলে এখানে ডিফারেন্সটা 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 তার মানে 16 এর সাথে 17 যুক্ত হবে 16 এর সাথে 17 যোগ করলে কারণ দেখো 3 এর সাথে 2 যোগ করে 5 5 এর সাথে 4 যোগ করে 9 9 এর সাথে 8 যোগ করে 17 তাহলে 17 এর সাথে 16 যোগ করলে তোমার আসবে প্লাস 33 তাহলে তাই তো 17 আর 16 যোগ করলে হ্যাঁ 33 তাহলে 33 এর সাথে 38 যদি আমি যোগ করি সেটা হবে তোমার ফাইনাল অ্যান্সার তাহলে 8 আর 3 11 3 আর 3 6 রেখে 7 তাহলে অ্যান্সারটা হচ্ছে 71 এবার আমি চাইবো তোমরা এটাকে ওই মেথডে করো মানে ক্রস মাইনাস স্যার গুণ 2 মাইনাস 1 গুণ 2 মাইনাস 2 গুণ 2 মাইনাস 3 এরকম হবে ঠিক আছে তাহলে এটাতে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের সময়টা কম লাগছে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি যে 7 থেকে 12 মানে 7 দুগুণে 14 মাইনাস 2 12 থেকে 21 12 দুগুণে 24 মাইনাস 3 তাহলে এই প্যাটার্নটা ফলো করলে এটা কি হবে এটা ক্রস টু -3 -2 তাহলে এটা হবে -1 এই 4 দুগুণে 8 8 থেকে 1 বাদ দিলে 7 মিলে যাচ্ছে তার মানে প্যাটার্নটা ঠিক আছে তাহলে এটা তো তাই 21 2 দিয়ে গুণ করে 4 বিয়োগ হবে তাহলে ফাইনালি 2 দিয়ে গুণ করে 5 বিয়োগ হবে তাহলে 38 দুগুণে হচ্ছে 76 76 থেকে 5 বাদ দিলে 71 এই টাইমটা সে বলো আচ্ছা 15 আমরা আজকে 16 পর্যন্ত করব তোমরা একটু ফোন করো না সবাইকে একটু তাড়াতাড়ি যাতে জয়েন করে অনেকে না একটু যে যাকে চেনো একটু ফোন করে দাও সবাই
টাইম লাগছে আর 1 মিনিট দেখবো। 4 দুগুনি 8 মাইনাস 2 3 6 18 মাইনাস 2 তারপরে 4 এবং 64 মাইনাস 2 6 হ্যাঁ কি বলে মানে ওই রকম হলো 2246 না 2246 বলে কোনো অ্যান্সার আসবে না, হয়তো গুণে ভুল হয়েছে, সেটা হতে পারে। চলো দেখি তাহলে দেখো গুণ 2 হ্যাঁ -2 নাকি গুণ আচ্ছা। 2 মাইনাস আচ্ছা তাহলে তুমি বলতে চাইছো তাহলে এটা হচ্ছে গুণ 3। ঠিক আছে, কথাটা কেটে গেছে, আমি বুঝে গেছি। তাহলে 300 1846 হবে। হ্যাঁ 1846 হবে, গুণে ভুল গেছিল। ঠিক আছে দেখে নাও তাহলে এখানে ক্রস 2 -2 ক্রস 3 -2, তাহলে 4 64 64 থেকে 2 বাদ দিলে হচ্ছে 62 62, তাহলে এদিকে কি হবে ক্রস 5 -2, তাহলে ফাইনাল অ্যান্সারটা হবে ক্রস 6 -2। তাহলে 308 এর সাথে 6 গুণ করা কোনো ব্যাপার না, 6 8 48, 318 1848 থেকে 2 বাদ মানে হচ্ছে 1846। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আজকে 16টা। স্যার 1441 1441 আচ্ছা বলছি তাহলে 3 থেকে 5 তো আমরা দেখবো না, 5 থেকে 13 পরে দেখলেও হবে। এইখান থেকে শুরু করো। দেখো 3 13 39, 4 13 52, কাছাকাছি সংখ্যা কোনটা আছে 52, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 13 52, সেখান থেকে 3 বিয়োগ। তাহলে তাই যদি হয় তাহলে এদিকে তোমার যদি এটা কত করতে পারি আমরা, না 3 5 15, 15 থেকে 2 বাদ 13 হচ্ছে। প্যাটার্নটা কি হচ্ছে, প্যাটার্নটা যদি এরকম আমি ভাবি যে এটা 4 গুণ 3 বিয়োগ, তারপরে দেখো 3 গুণ 2 বিয়োগ, মানে এটা 4 গুণ এটা 3 গুণ, তাহলে এটা 2 গুণ হবে। এটা 3 বিয়োগ এটা 2 বিয়োগ, তাহলে এটা 1 বিয়োগ হবে। মিলিয়ে নাও, 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5। হ্যাঁ মিলিয়ে যাচ্ছে। তাহলে প্যাটার্নটা ফলো করলে তোমার এদিকে আসবে কি না, এদিকে আসবে ক্রস 5 -4, তাহলে ফাইনাল অ্যান্সারটা হবে ক্রস 6 -5। তাহলে গুণের ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে 2 3 4 5 6, বিয়োগের ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে -1 -2 -3 -4 -5। ঠিক আছে, তাহলে 241 কে 6 দিয়ে গুণ করলে 6 কে 6 6 24 144, তো সেখান থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 1441। তাহলে আমাদের মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন গুলো মোটামুটি চলবে এখনো, তারপরে হার্ড লেভেলের কোয়েশ্চেন আছে। ওকে, আজকে শুরুতে একটু সমস্যা হয়েছিল, মাইক্রোসফটে প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, ধৈর্য রাখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে। ওকে চলো